২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে ঘটেছে অভূতপূর্ব একটি ঘটনা। গণ অভ্যুত্থানে ১৬ বছরের সরকারের পতনের পরও শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। ৫ আগস্টের পরে ৩ দিনের মধ্যে ডিএসইএক্স সূচক ১৩.৩% বৃদ্ধি পেয়ে ৫,৯০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল, যা বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সময় বাজার মূলধনও বেড়ে ৫৮,০০০ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছিল। যদিও গত সপ্তাহে ডিএসইএক্স সূচক ৩.৪৫% কমে ৫,৭০০ পয়েন্টে নেমে এসেছে, তবে বাজারে চলমান সংস্কারের কারণে শেয়ার মার্কেট বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে অনেকেই চিন্তাভাবনা করছেন এই মুহূর্তে শেয়ার বাজারে বিনিয়োগ করা কি উচিত হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বাজারের সাম্প্রতিক প্রবণতা এবং বিনিয়োগের সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করব শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সিওও শাখাওয়াত হোসেনের সাথে। বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের ফলে প্রথম দিকে শেয়ার বাজারে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেলেও সাম্প্রতিক সপ্তাহে বাজারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডিএসইএক্স সূচক ৩.৪৫% কমে ৫,৭০০ পয়েন্টে নেমে এসেছে এবং গড় লেনদেনের পরিমাণ ৫১.৩০% হ্রাস পেয়ে ৬২৪ কোটি টাকায় নেমে এসেছে। মূলত বিনিয়োগকারীরা এখনও চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাজার সংস্কারের প্রেক্ষাপটে সতর্ক থাকলেও বাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদী বলা যায়। সাম্প্রতিক যে পরিবর্তন সেটা ডেফিনেটলি শেয়ার বাজারের উপর একটা ভালো প্রভাব পড়ার কথা। এইটার মেইন রিজন হচ্ছে দ্যাট ইজ উই আর লুকিং ফরওয়ার্ড টু এ নিউ লিডারশিপ অ্যাকচুয়ালি। সো যখনই কোনো একটা নতুন লিডারশিপ, নতুন একটা চেঞ্জ আসে, সেইখানে আসলে বিনিয়োগকারীদের একটা পজিটিভ এক্সপেকটেশন ক্রিয়েট হয়। অথবা আমি যদি এইভাবে বলি যে সার্বিক ক্যাপিটাল মার্কেটের জন্য একটা ইতিবাচক পরিবর্তন আসবে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের এই চেঞ্জটা অনেক পজিটিভ একটা ইম্প্যাক্ট দিবে বিনিয়োগকারীদের জন্য। বাংলাদেশের শেয়ার মার্কেটের অনেক ইরেগুলারিটির মধ্যে একটি ছিল ফ্লোর প্রাইসের প্রবর্তন, যা ছিল একটি বিতর্কিত পদক্ষেপ এবং বাজারের স্বাভাবিক গ্রোথ বা মুভমেন্টকে বাধাগ্রস্ত করেছে। ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর সময় মার্কেটের দরপতন ঠেকাতে প্রথমবারের মতো ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করা হয়। যদিও এটি সাময়িকভাবে বাজারের স্থিতিশীলতা এনেছিল, কিন্তু দীর্ঘমেয়াদে ফ্লোর প্রাইসের এই নিয়ম স্টক মার্কেটের জন্য খারাপই হয়েছে। ফ্লোর প্রাইসের কারণে শেয়ারগুলো অ্যাকচুয়াল ভ্যালুয়েশন গেইন করতে পারেনি, বিশেষ করে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোর ক্ষেত্রে এই বিষয়টি বেশি হয়েছে। ডিএসইএক্স সূচক যখন ২০২৪ সালের জানুয়ারিতে ফ্লোর প্রাইস থাকা সত্ত্বেও ৫,৭০০ পয়েন্টে নেমে আসে, তখন এটি স্পষ্ট হয়ে যায় যে ফ্লোর প্রাইস বাজারকে আর্টিফিশিয়ালি স্টেবল রাখার চেষ্টা করেছিল, যা বিনিয়োগকারীদের স্বাভাবিক ট্রেডিংকে বাধাগ্রস্ত করেছে। এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে শেয়ার বাজারে আস্থার সংকট তৈরি হয়েছিল, যা বাজারের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক আমরা আসলে শেয়ার মার্কেটে যে পরিস্থিতিটা দেখেছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে এখানে একটা ফ্লোর প্রাইস দেওয়া ছিল। সো এই জায়গাটাতে আমরা মনে করি যে একটা পরিবর্তন আসা খুব জরুরি। গত ২০২২-এর শেষ থেকে ২৩ পর্যন্ত শেয়ার মার্কেট বিহেভ বিট ফ্ল্যাট, অ্যাকচুয়ালি খুব অল্প একটা রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করেছে। সো এইটার একটা কাউন্টার ইভেন্ট আমি যদি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশে যত ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিগুলো আছে, তারা কি আসলে ২০২২ বা ২৩ সালে প্রফিট করে নাই? তাদের কি আসলে গ্রোথ হয় নাই? তার মানে ব্যাপারটা কিন্তু তাদের গ্রোথ এবং আমাদের স্টক প্রাইসিং, এইটার সাথে একটা রিলেশন। আমরা হয়তো কোনো একটা জায়গায় এই পার্টটা মিস করে ফেলেছি। আমরা ইনভেস্টর হিসেবেও হয়তো এই জায়গাটা কোনো কারণে দুইটাকে একসাথে করতে পারিনি, এবং মার্কেটে যে কারণে আমরা হয়তো দেখেছি যে বিভিন্ন ব্লু চিপ স্টকগুলা অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এবং আমি মনে করি এইটা একটা ভালো অপরচুনিটি যে ব্লু চিপ স্টকগুলাকে আসলে ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করা। ভ্যালু প্রপোজিশনে যদি আমরা চিন্তা করি, ফান্ডামেন্টাল স্টকগুলো ডেফিনেটলি অনেক ভালো একটা কম্পোনেন্ট ফর ইনভেস্টরদের জন্য। ফ্লোর প্রাইস তুলে দেওয়া বাংলাদেশের শেয়ার বাজারের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে শেয়ারের অ্যাকচুয়াল ভ্যালুয়েশন মার্কেট ফোর্স অর্থাৎ সাপ্লাই ডিমান্ডের ভিত্তিতে নির্ধারিত হবে, যা বিনিয়োগকারীদের মধ্যেও নতুন আস্থা তৈরি করেছে। ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলোর অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হলে বাজারে লিকুইডিটি ফিরে আসবে, অর্থাৎ আরও ইনভেস্টমেন্ট আসতে থাকবে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ তৈরি করবে। তবে এক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করেই বিনিয়োগ করা উচিত। এখানে বিনিয়োগের ক্ষেত্রে আসলে আমাদের দুটো জিনিস সবসময় খেয়াল রাখতে হবে।
সেটা হচ্ছে একটা হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে রিস্ক, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করার ক্ষেত্রে। এই মুহূর্তে যদি আমাকে বলেন, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আমাদের ইনভেস্টরদেরকে সবচেয়ে আগে দেখতে হবে রিস্ক, সে আসলে রাইট টাইমে রিস্কটা নিচ্ছে কিনা। রিস্ক মিটিগেশনটা অ্যাকচুয়ালি নট লাইক যে আপনি যে কোনো সময় ইনভেস্ট করবেন এবং আপনার প্রফিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি টাইমিং ইজ এ ফ্যাক্টর, এবং ওই টাইমিংটাই হচ্ছে আপনার রিস্ককে মিটিগেট করতে হবে। মার্কেটে যেহেতু এই মুহূর্তে ইন্টারেস্ট রেটের একটা প্রেশার আছে, সো আমি মনে করি এই মুহূর্তে ইনভেস্টররা যদি ইনভেস্ট করতে চায় তাদেরকে খুব বুঝে শুনে এবং ফান্ডামেন্টাল স্টকের প্রতি একটু মনোযোগ দিতে হবে, সেখানে রিস্কটা মিটিগেট হবে। এইটা একটা স্ট্যান্ডার্ড অ্যাসপেক্টে যদি আমরা চিন্তা করি একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আমরা সবসময় প্রেফার করি যে একটা মেজর ইনভেস্টমেন্ট ফান্ডামেন্টাল স্টকের মধ্যে থাকবে, যেটা আমরা ইউজুয়ালি ব্লু চিপ বলে থাকি, এবং 10 to 20% হচ্ছে টেকনিক্যাল স্টকের ক্ষেত্রেই তার ইনভেস্টমেন্ট থাকা উচিত। বাট যদি কোনো ইনভেস্টর মনে করেন যে আমি রিস্ক একটু কম নিব, সেই ক্ষেত্রে আমরা রাদার অ্যাডভাইস করব যে উনি হচ্ছে ফিক্সড ইনকাম সিকিউরিটিসগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া। ফিক্সড ইনকাম সিকিউরিটিসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ট্রেজারি বন্ড আছে এখন মার্কেটে, ইভেন এখন ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডগুলোও অ্যাভেলেবেল আছে মার্কেটে। সো ইনভেস্টররা কিন্তু খুবই সহজভাবেই ওইখানে ইনভেস্ট করে তার রিটার্নটাকে এনশিওর করতে পারে একটা ভালো সময়ের জন্য। আর শেষ কথা যদি বলি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্ট কখনোই আসলে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করা উচিত না। অ্যাকচুয়ালি আমাদের এখানে সবসময় একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করা উচিত, কারণ হচ্ছে আমরা সবসময় জেনে আসছি যে বিভিন্ন ভালো ভালো কোম্পানিগুলো প্রত্যেক বছর 100% to 100% ডিভিডেন্ড দিচ্ছে। সো অ্যাকচুয়ালি একটা ইনভেস্টমেন্ট যখন হবে তখন আসলে ওর টোটাল আসপেক্টটাকে চিন্তা করেই ইনভেস্টমেন্ট করা উচিত, নট লাইক যে আমি আজকে ইনভেস্ট করলাম 3 মাস পরে আমি ক্যাপিটাল গেইন নিয়ে বের হয়ে যাব, বা আমি এক্সপেক্ট করতেছি যে 3 মাসের মধ্যে আই উইল গেট সাম এফটি ক্যাপিটাল গেইন। ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা আসলে ফান্ডামেন্টাল স্টকগুলোর ক্ষেত্রে ডিভিডেন্ড ইল্ড প্লাস হচ্ছে একটা লম্বা সময় থাকার পরে যে কস্ট এভারেজিং যেটা হয়, সেটার পরে গিয়ে অ্যাকচুয়ালি একটা ভালো একটা ক্যাপিটাল গেইন করা যায়, যেটা ইউজুয়ালি কেস স্টাডিতেও দেখা গেছে। অনেক স্টকের ক্ষেত্রে আমাদের 3 বছরের হরাইজনে যখন ইনভেস্টমেন্টটা থাকে, তখন আমরা অনেকবারই দেখেছি যে এখানে একটা ভালো ক্যাপিটাল গেইন নিয়ে বেরোচ্ছে, যেটা কিনা নর্মালি ফিক্সড ইনকাম সিকিউরিটিজের রেটটাকেও বিট করছে। ক্যাপিটাল মার্কেটে আমরা যদি আমাদের তরুণ যারা ইনভেস্টর আছেন বা আমাদের যে তরুণ ভাইরা আছেন, তারা যদি ইনভেস্ট করতে চান, সেই ক্ষেত্রে আসলে আমি যেই জায়গাতে আশাবাদী সেটা হচ্ছে যে মার্কেটের যে পরিবর্তনটা আমরা আশা করছি, সেই পরিবর্তনের সময় আমরা আশা করছি অনেক ভালো ভালো কিছু আইপিও আসবে। সেই আইপিওতে অ্যাটলিস্ট তারা প্রথম ইনভেস্টমেন্টটা করতে পারেন। এবং এই মুহূর্তে একজন নতুন ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, ডেফিনেটলি সে একটা এক্সপেকটেশন নিয়ে ইনভেস্ট করবে। সো ইনিশিয়ালি এই আইপিওতে ইনভেস্ট করাটাই হচ্ছে সবচেয়ে বেটার, কারণ হচ্ছে তাকে আসলে আমাদের মার্কেটের আচরণটা বুঝতে হবে। যখন সেই ইনফরমেশনগুলো পাবে যে কিভাবে একটা কোম্পানিকে জাজ করতে হয়, কিভাবে একটা কোম্পানিকে আসলে আমি প্যারামিটারাইজ করব বিভিন্ন রেশিও দিয়ে, কোম্পানি আসলে স্ট্রেংথটা কোথায়, ওই জায়গাগুলোর ক্ষেত্রে আসলে আইপিও হচ্ছে বেস্ট যে আমাদের তরুণ প্রজন্মকে ইনভেস্ট করার ক্ষেত্রে। যারা আমাদের নতুন ইনভেস্টর আছেন, যারা হয়তো গত বছর ইনভেস্ট করেছেন বা এই বছরের শুরুতে ইনভেস্ট করেছেন, তারাও হয়তো চিন্তা করছেন যে এই মুহূর্তে আমি আসলে কি করব, মার্কেট ডাউন ট্রেন্ড। বাট আসলে ব্যাপারটা মার্কেটের আপস অ্যান্ড ডাউনস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, এবং আপনার টাইমিং অফ এন্ট্রি ইন দ্য মার্কেট, আপনি কোন সময় কোনো একটা পার্টিকুলার স্টক কিনছেন, এবং ওই স্টকের হিস্ট্রিটা আপনাকে দেখতে হবে যে ও আসলে কি রকম প্রফিট করছে বছর বছর, কি পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে বছর বছর, এই জায়গাগুলো দেখার ব্যাপার আছে। ডেটা আমরা যেটাকে বলি ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের ডেটা, এইগুলাকে অ্যানালাইসিস করে একটা পার্টিকুলার ডিসিশনে আসতে হবে। বিনিয়োগ করতে গেলে আসলে প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে শর্ট টার্ম যে টার্মসটা আছে, এটা আমাদেরকে আসলে একটু দূরে রাখতে হবে। When you go for investment, actually investment should be for long term.
পাশাপাশি আমি যদি বলি যে আমাদের বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে কোম্পানিজগুলো বিলং করে সেই কোম্পানিজগুলো আসলে ফান্ডামেন্টালি অনেক স্ট্রং। সো অন্য কোনো সেক্টরের কথা না বলে আমি যদি এখন এক কথায় বলতে চাই, অ্যাজ এ ইনভেস্টার I might invest in the pharmaceutical sector at this moment actually. নতুন লিডারশিপের ক্ষেত্রে যে চেঞ্জগুলো আসলে এক্সপেক্ট করা হচ্ছে মার্কেটের পরিবর্তনের জন্য, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় প্রথম যে ইভেন্টটা লাগবে সেটা হচ্ছে মার্কেটকে তার নিজের মতো চলতে দিতে হবে। মার্কেটের যে আইন কানুন আছে সেগুলো প্রপারলি ইউটিলাইজ হতে হবে এবং ফান্ডামেন্টাল স্টকসগুলা কেন মুভমেন্ট হচ্ছে না, যেমন গত 2 বছর ধরে হয় নাই, এই ব্যাপারগুলোতে আসলে একটু রেগুলেটরদেরকে মনোযোগী হতে হবে। কারণ আমরা যদি বিশ্বের সবগুলা স্টক মার্কেটকে যদি একটু পর্যবেক্ষণ করে দেখি, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা কোম্পানি যখন প্রফিট করছে, সে যখন তার ডিসক্লোজার দিচ্ছে, প্রফিটের ডিসক্লোজার দিচ্ছে, মার্কেট তার প্রফিটের নেচার অনুযায়ী, রিটার্নের রেট অনুযায়ী একটা ইম্প্যাক্ট দিচ্ছে। সো আমরা চাই মার্কেটের একটা সুশাসন থাকা এবং একটা জবাবদিহিতা থাকা প্রত্যেকটা কোম্পানির, যেটা কিনা রেগুলেটর খুব শক্ত হাতে এই জিনিসগুলোকে মনিটর করবে। এবং এইটা যদি এনশিওর করা যায়, আমি খুবই আশাবাদী যে আমাদের নতুন লিডারশিপে এই জায়গাগুলোর একটা চেঞ্জ আসবে। আমাদের ইনভেস্টরদের মন মানসিকতার আসপেক্টে যদি আমি বলি যে ডেফিনেটলি আমরা সবাই প্রফিট করতে চাই, বাট হার্ড আর্ন মানি বলে একটা কথা আছে। অ্যাকচুয়ালি প্রফিট আমরা ওই কোম্পানির থ্রুতেই করতে চাই, ওই কোম্পানির স্টকেই করতে চাই যেটার অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি, আমি যদি এইভাবে বলি। তবে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রপার নলেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীরা যদি বাজারের গতিবিধি, বিভিন্ন শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং কোম্পানির পারফরম্যান্স সম্পর্কে সঠিক ধারণা না রাখেন, তাহলে তাদের জন্য শেয়ার মার্কেটে বিনিয়োগ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যারা অন্য ধরনের স্টক, ট্যাকটিক্যাল স্টকে ইনভেস্ট করে এখন চিন্তা করছেন যে আসলে আমার উচিত ছিল ফান্ডামেন্টাল স্টকে একটা সার্টেন পার্সেন্টেজে ইনভেস্টমেন্ট থাকা উচিত ছিল, সেই ঘটনাটা কিন্তু অনেক কম ঘটবে। তো এই বিনিয়োগকারীদেরকে আসলে আমাদের অনবোর্ডিং প্ল্যাটফর্মটা খুব ডিফাইন ভাবে দিতে হবে। ইনস্টিটিউশনের থ্রুতে আসাটা খুব জরুরি, কারণ হচ্ছে একটা ইনস্টিটিউশনের থ্রুতে যখন আসবে একজন ইনভেস্টর, তখন কিন্তু আসলে ইনস্টিটিউটের দায়িত্ব তার ইনভেস্টরকে এডুকেট করা। আমরা কিন্তু একজন ডিরেক্ট ট্রেডিং এর যে ইনভেস্টর থাকতেছে, তাকে কিন্তু আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি খুঁজে বের করতে পারতেছি না যে সে আসলে কতটুকু মার্কেট সম্পর্কে জানে। এমনও হচ্ছে অনেক সময় সে একজনের কথায় একটা স্টক কিনে ফেলছে। সো এই জায়গাটাতে ইনস্টিটিউশনের থ্রুতে যদি ইনভেস্টমেন্টগুলো হয়, সো এখন কোয়েশ্চেন আসতে পারে ইনস্টিটিউটের থ্রুতে কিভাবে হবে। অ্যাকচুয়ালি আপনার স্টক মার্কেটের এক্সপোজার নেওয়ার যদি ব্যাপারই থাকে, সো ইউ ক্যান বাই দ্য মিউচুয়াল ফান্ডস। অ্যাকচুয়ালি যে মিউচুয়াল ফান্ড কি করছে, 10 জনের টাকাকে একসাথে করে সে একটা ফান্ড জেনারেট করে সেই ফান্ডটাকে মার্কেটে ইনভেস্ট করছে। এবং একটা মিউচুয়াল ফান্ড, একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যখন এই মিউচুয়াল ফান্ডগুলো রান করছে, তখন কিন্তু আসলে একজন ফান্ড ম্যানেজার থাকছেন, সেই ফান্ডটা কোথায় অ্যালোকেট হবে, ইনভেস্টমেন্ট কমিটি থাকছে। সো দেয়ার ইজ এ অ্যাকাউন্টেবিলিটি, দ্যাট ইজ হচ্ছে এই ফান্ডটা কোথায় ইনভেস্ট হবে। আপনার রিস্কটা আপনি ইজিলি অ্যাকচুয়ালি একটা ইনস্টিটিউটকে দিয়ে দিতে পারেন সেই রিস্ক মিটিগেট করার জন্য। সো আপনার ইনভেস্টমেন্ট হওয়া উচিত একটা কমফোর্টেবল ইনভেস্টমেন্ট, যেটা টেনশন অ্যাকচুয়ালি ফান্ড ম্যানেজার বা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবে এবং একটা সার্টেন লং টার্ম সময় পার করার পরে ইউ উইল গেট দ্য বেনিফিট অ্যাকচুয়ালি। বাট আমাদের ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, যেটা ধরেন আজকে আমরা বলতেছি আমি এই স্টকটা কিনেছি এবং আমার এক্সপেকটেশন হচ্ছে এই স্টকে 20 টাকা বাড়বে, বাট ইন টার্মস অফ পার্সেন্টেজ আমি যদি চিন্তা করি, দেখা যাচ্ছে উইদিন 2 মান্থ আমি আমার এক্সপেকটেশন ক্রিয়েট করে রাখছি অ্যাকচুয়ালি 25%, বাট আমরা আসলে যদি অ্যানুয়ালাইজ করি, সেই 25% রিটার্ন ইজ এ বিগ ফিগার অ্যাকচুয়ালি। সো আসলে আমি কিন্তু এফডিআর যখন করতে যাচ্ছি, তখন কিন্তু আমি ঠিকই 8%, 7%, 9% আমি বছরে রিটার্ন এনশিওর করে আমি এফডিআর করছি। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই জায়গাটাতে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে, দ্যাট ইজ একটা রিজনেবলনেস অ্যাকচুয়ালি।
যে আমার স্টক মার্কেট মানেই কি আমাকে 100% গেইন দেবে। এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি বের হয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি বের হয়ে আসার চেয়ে আমি রাদার বলবো যে ক্যাপিটাল মার্কেটের যে অর্গানাইজেশনগুলো আছে যারা কাজ করছে অ্যাক্টিভলি, তাদের একটা বিশাল দায়িত্ব যে তাদের ইনভেস্টরদেরকে এডুকেট করা। অলরেডি আমাদের রেগুলেটর থেকে আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চলে ক্যাপিটাল মার্কেটে, সেটাকে আরো ভাস্টলি এটাকে হ্যান্ডেল করা, এবং এইটা আমরা যত বেশি করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং ইনভেস্টররা যেমন এডুকেটেড হবে, পাশাপাশি আমরা কিন্তু আমাদের নতুন প্রজন্মকেও কিন্তু এই এডুকেশনের ভিতরে এনে তাদের থ্রুতে আমরা কিন্তু অনেক ভালো ইনভেস্টর এবং লং টার্মে আমরা অনেক ভালো ভালো ইনভেস্টরকে কিন্তু আমরা তৈরি করতে পারবো। ক্যাপিটাল মার্কেটে বিদেশি বিনিয়োগ যদি আমি একটু বলি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমরা গত 2 বছর যেটা ফেস করেছি, দ্যাট ইজ অনেক বিনিয়োগই কমে গিয়েছে, ফরেন ইনভেস্টমেন্ট চলে গিয়েছে অ্যাকচুয়ালি। এটার একটা মেজর একটা কারণ ছিল, দ্যাট ইজ হচ্ছে ফ্লোর প্রাইস। আমি যদি বলি, মার্কেট আপনি যত বেশি কন্ট্রোল করবেন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা পলিসি দিয়ে, এই জায়গাটার ক্ষেত্রে তখন হচ্ছে ফরেন ইনভেস্টররা আসলে একটু অন্যভাবে জিনিসটাকে দেখে। কারণ হচ্ছে তারা আসলে এট এ টাইম খালি বাংলাদেশ মার্কেটেই ইনভেস্ট করেন না। অ্যাকচুয়ালি ফ্রন্টিয়ার মার্কেট অ্যাসপেক্টে যদি চিন্তা করি, বাংলাদেশ মার্কেট ইজ এ ভেরি লুক্রেটিভ অ্যাকচুয়ালি তাদের জন্য। কারণ আজকে আপনি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে একটা পার্টিকুলার ইনভেস্টমেন্ট থেকে 10% রিটার্ন জেনারেট করা ইজ এ ভেরি টাফ কল অ্যাকচুয়ালি। বাট যেখানে কিনা আসলে এই ফ্রন্টিয়ার মার্কেট অ্যাসপেক্টে বাংলাদেশের মার্কেটে কিন্তু 10% রিটার্ন জেনারেট করা ইজ ভেরি ইজি, এবং যেই কারণে আমাদের কিন্তু ফরেন ইনভেস্টরদের একটা সবসময় এখানে একটা ইনভেস্ট করার ইন্টারেস্ট সবসময়ই ছিল। সো আমরা যদি এইভাবে জিনিসটাকে র্যাপ আপ করি, দ্যাট ইজ হচ্ছে যে ফ্লোর প্রাইস অ্যাকচুয়ালি আমার ফরেন ইনভেস্টরকে একটা সার্টেন ডিসিশন নেওয়া থেকে অ্যাকচুয়ালি বিরত করে ফেলছে। অ্যাকচুয়ালি একটা হঠাৎ করে আপনি তাকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছেন, যে নর্মাল আসপেক্টে আমরা যেটা দেখি, একটা স্টক একটা সার্টেন প্রাইস কারেকশন হওয়ার পরে সে কিন্তু আবারও তার প্রফিটেবিলিটির সাথে কিন্তু আবারও প্রাইসটা গেইন হতে থাকে। সো এই জায়গাটাতে যখন নর্মাল বিহেভিয়ারটা স্টপ হয়ে যায়, তখন ফরেন ইনভেস্টররা আসলে ইন্টারেস্ট হারায়। বাট আমরা এখন যে পরিস্থিতিতে আছি, ভবিষ্যৎ আমরা যেভাবে দেখতে চাচ্ছি বা আমরা যেটা এক্সপেকটেশন করছি, ডেফিনেটলি আমরা আশা করি যে এই পরিবর্তনগুলো খুব সহসাই হয়ে যাবে। কারণ যেটা হচ্ছে, আমরা যদি বলতে চাই যে আমরা অনেক আপকামিং কান্ট্রিজের মতোই আমাদের উন্নতি হয়েছে, সো আসলে আমাদের এক্সচেঞ্জকেও ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে, এবং এক্সচেঞ্জ যদি ওটা এনশিওর করতে পারে, আমি খুবই শিওর এই ব্যাপারে এবং খুবই কনফিডেন্ট দ্যাট ইজ হচ্ছে ফরেন ইনভেস্টর উইল কাম ব্যাক এগেইন। বিকজ আমাদের এখানকার যে ফান্ডামেন্টাল স্টকগুলো আছে, ব্লু চিপস যেগুলো আছে, এইগুলা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যাসপেক্টেড ডেফিনেটলি অনেক ভালো ভালো কোম্পানি আছে, এবং যেখানে হচ্ছে ফরেন ইনভেস্টর আমরা দেখে এসেছি গত 10 বছর, কিন্তু আমরা দেখে এসেছি এই ফরেন ইনভেস্টমেন্টগুলো কিভাবে বেড়েছে, এবং সাফারিংটাও আমরা দেখেছি যে একটা সময় গিয়ে আবার জিনিসগুলোকে তারা ডিসইনভেস্ট করে নিয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি উই আর ভেরি মাচ অপটিমিস্টিক, এবং ইকোনমিতে ডেফিনেটলি এটার একটা বিশাল ইম্প্যাক্ট আছে, বিকজ দ্য ফরেন ফান্ড ইজ কামিং টু your country, it will definitely give the strength to the money market as well, এবং ইকোনমিতে এটা ম্যাসিভ একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। ডলার রিজার্ভেও একটা ইম্প্যাক্ট এটার সাথে থাকবে। ফরেন ইনভেস্টরদের ইনভেস্টমেন্টগুলো অনেক লং টার্ম হয়, দে ডোন্ট কাম ফর দ্য শর্ট টার্ম অ্যাকচুয়ালি। তারা একটা বড় টাইম হরাইজন নিয়ে ইনভেস্ট করে। দে মোর ফোকাস অন দ্য ডিভিডেন্ড yield, মোর ফোকাস অন দ্য কোম্পানি পারফরমেন্স অ্যাকচুয়ালি, হোয়াট দে আর ডুইং অ্যাকচুয়ালি। সো ওইখান থেকেও আমাদের আসলে অনেক কিছু শেখারও আছে আমাদের যারা আমরা ইনভেস্টর আছে।